কোনো একটা মৌল পর্যায় সারণীর কত নাম্বার পর্যায়ে এবং কত নাম্বার গ্রুপে অবস্থান করছে, এই টাইপসের সৃজনশীল আমরা একটা 100% কমন পাবো। সো তোমরা যারা এবারের এসএসসি পরীক্ষার্থী আছো, এবার এসএসসি পরীক্ষা দেবা, তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আজকের এই ক্লাসটা। এবং আমরা কিন্তু আজকে শিখে যাব যে একটা মৌল দেওয়া থাকলে সে মৌলটা আসলে পর্যায় সারণীর কত নাম্বার পর্যায়ে অথবা কত নাম্বার গ্রুপে অবস্থান করছে, এটা আমরা ইজিলি বুঝতে পারবো। এখানে সাধারণত নিয়ম কিন্তু মাত্র 3টা, এবং এই 3টা জিনিস আমরা জানলেই কিন্তু পর্যায় সারণীতে যে আমাদের 1 থেকে 18টা মৌল আছে, এই মৌলগুলো কত নাম্বার গ্রুপে আছে, কত নাম্বার পর্যায়ে আছে, এগুলো সবগুলো আমরা বের করতে পারবো এবং নিজে থেকে পারবো। ওকে, সো তার প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে যে একটা পর্যায় সারণী অর্থাৎ একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যদি শুধুমাত্র s অরবিটাল থাকে, তবে শুধুমাত্র s অরবিটালে যতগুলো মৌল থাকবে, যতগুলো ইলেকট্রন থাকবে, সেটাই হচ্ছে কি তার গ্রুপ নম্বর। যেমন আমরা যদি হাইড্রোজেনের কথা চিন্তা করি যে হাইড্রোজেন কত 1, তার মানে কত 1s1। এটা তো আমরা সকলে জানি যে হাইড্রোজেন 1 নাম্বার পর্যায়ে 1 নাম্বার গ্রুপে অবস্থান করে, তাই না? আর আমরা কিন্তু জানি যে পর্যায় সারণীতে 7টা পর্যায় অর্থাৎ আনুভূমিক সারি এবং 18টা খাড়া স্তম্ভ অথবা 18টা কি আছে, গ্রুপ আছে, তাই না? তো দেখো, আমরা যদি সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়াম হচ্ছে কত 11, তাই না? তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত 1s2 1s 2s 2p 3s, তাই না? তাহলে 2 6, 6 4 10 এবং 11। এই যে দেখো, 1 নাম্বার নিয়ম মনে রাখি। 1 নাম্বার নিয়ম হচ্ছে কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যদি শুধুমাত্র কি থাকে, s অরবিটাল থাকে। দেখো এখানে সর্বশেষে শুধু কি আছে, s অরবিটাল আছে, তবে তার যে ইলেকট্রন সংখ্যা সেটাই হচ্ছে কি তার গ্রুপ নম্বর। অর্থাৎ দেখো এখানে দেখো, এটা কিন্তু দ্বিতীয় শক্তি স্তরে আছে, অর্থাৎ এরা দ্বিতীয় তলায় আছে, এবং এ কিন্তু একাই হচ্ছে কি তৃতীয় তলায় অবস্থান করছে এবং s অরবিটাল আছে। তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে তার অবশ্যই গ্রুপ নাম্বার। আর এই যে 3, এটা হচ্ছে কি তার পর্যায়। তার মানে সোডিয়াম কোথায়, সোডিয়াম হচ্ছে 3 নাম্বার পর্যায়ের 1 নাম্বার গ্রুপে কি করছে, অবস্থান করছে। আচ্ছা, যদি আমরা ম্যাগনেসিয়ামের কথা বলি, ম্যাগনেসিয়াম কত 12, তাই না? তাহলে দেখো 1s2 2s2 2p6 3s কত 2। এই যে দেখো, তাহলে ম্যাগনেসিয়াম কত 3 নাম্বার পর্যায়, এটা হচ্ছে কি তার পর্যায়। তাহলে 3 নং পর্যায়ে কত নাম্বার গ্রুপে, এই যে দেখো 2 নং গ্রুপে অবস্থান করছে, এটা হচ্ছে গ্রুপ। তার মানে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে কি গ্রুপ নাম্বার, আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি তার পর্যায় নাম্বার। তার মানে আমরা 1 নাম্বার নিয়মে কি শিখলাম, যে যদি ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে শুধুমাত্র s অরবিটাল থাকে, তবে s অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার গ্রুপ নাম্বার। তার মানে সোডিয়াম দেখো 1 আছে, ম্যাগনেসিয়াম 2 আছে, তার মানে সোডিয়াম হচ্ছে 1 নাম্বার গ্রুপে 3 নাম্বার পর্যায়ে, এটা ম্যাগনেসিয়াম হচ্ছে 3 নাম্বার পর্যায়ে 2 নাম্বার গ্রুপে অবস্থান করছে। ওকে, এবার আমরা নিয়ম 2 এ চলে যাব। নিয়ম 2টা কি, এটা আসলে হচ্ছে একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যদি s অরবিটাল এবং s এর আগে যদি p অরবিটাল থাকে, তার মানে p এবং s অরবিটাল থাকে, তবে s এবং p এর মোট ইলেকট্রনের সাথে আমরা শুধুমাত্র কি করব, 10 যোগ করে দেব। যত আসবে সেটাই হচ্ছে কি তার গ্রুপ নাম্বার। যেমন দেখো, আমরা যদি অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করি, অ্যালুমিনিয়াম হচ্ছে কত 13, তাই না? দেখো 1s2 2s2 2p6 3s2 3p হচ্ছে কত 1। এই যে দেখো 13। এখন দেখো, আমি 2 নাম্বার নিয়মে বলছি যে সর্বশেষ শক্তি স্তরে কি থাকবে, s এবং p থাকবে, তাই না? এই যে দেখো s এবং p আছে, s ও p এর মোট ইলেকট্রন সংখ্যার সাথে আমরা যদি 10 যোগ করে দিই, তবেই হচ্ছে কি তার গ্রুপ নাম্বার। যেমন দেখো এখানে কত আছে 2 এবং 3, তাহলে 2 + 1 কত হচ্ছে 3, 3 এর সাথে যদি আমরা 10 যোগ করে দিই কত হচ্ছে 13। তাহলে 13 নাম্বার কিতে আছে, সে 13 নাম্বার গ্রুপে আছে, এবং কত নাম্বার পর্যায়ে আছে, অবশ্যই সে 3 নং পর্যায়ে আছে, 3 নং পর্যায়ে, এবং কত নাম্বার গ্রুপে, 13 নাম্বার গ্রুপে। তার মানে আমাদের 2 নাম্বার নিয়ম হচ্ছে সর্বশেষ ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যদি
s এবং p অরবিটাল থাকে, তবে s এবং p অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা সাথে আমরা যদি 10 যোগ করে দিই, যে সংখ্যাটুকু পাবো সেটাই হচ্ছে কি তার গ্রুপ নাম্বার। যেমন যদি আমরা সালফারের কথা চিন্তা করি, সালফার হচ্ছে কত 16, তাই না? দেখো 1s2 1s2 2s2 2p হচ্ছে 6, 3s2 3p কত হচ্ছে 6 6 12, তাই না? তাহলে এটা হচ্ছে 12 আর 4 16, এই যে 16। এই যে দেখো সর্বশেষ শক্তি স্তরে কি আছে, s এবং p অরবিটাল আছে, তাহলে সর্বশেষে কত আছে দেখো 2, এখানে আছে 2টা এবং p আছে কয়টা 4টা। তাহলে এই যে s ও p আছে, s ও p এর সাথে কত যোগ করব 10 যোগ করব। তাহলে দেখো 4 আর 2 6 আর 10 কত 16, তার মানে সে 16 নাম্বার গ্রুপে অবস্থান করছে। এবং কত নাম্বার পর্যায়ে, এই যে দেখো 3, সর্বশেষে কত আছে 3, তাহলে সে 3 নং পর্যায়ে অবস্থান করছে। 3 নং পর্যায়ে 16 নাম্বার গ্রুপে অবস্থান করছে। তো এইভাবে করে আমরা যতগুলো আছে আমরা কিন্তু সবগুলোই বের করতে পারবো। তো আমি আরেকবার বলছি, আচ্ছা এখানে একটা কনফিউশন হয়ে যায়, সেটা হচ্ছে যে আমরা 2 কেন নিলাম না, এখানে তো 3 দুইবার আছে, ভালো করে খেয়াল করো। এখানে 2 মানে কি, এটা হচ্ছে প্রথম তলায় অবস্থান করছে, এটা হচ্ছে দ্বিতীয় তলা, এটা হচ্ছে এই দুইটা হচ্ছে দ্বিতীয় তলায়, এবং এই দুইটা হচ্ছে কত অবশ্যই তৃতীয় তলায় অবস্থান করছে। আমরা যদি বিল্ডিং এর কথা বলি, তাই না? তাহলে সর্বশেষ যেই বিল্ডিং এর সর্বশেষ ফ্ল্যাট কত, এখানে হচ্ছে তৃতীয় তলায় আছে, তাহলে সে তৃতীয় পর্যায়ে কত নাম্বার, উপরের গুলো, সেটা উপরের যে ইলেকট্রন সংখ্যা আছে সেটাই হচ্ছে কি তার গ্রুপ নির্ণয়, গ্রুপ নম্বর। তাহলে সর্বশেষ শক্তি স্তরে যদি s এবং p থাকে, তবে s ও p এর মোট ইলেকট্রন সংখ্যার সাথে যদি আমরা 10 যোগ করে দিই, তবে যে সংখ্যাটুকু পাবো সেটাই হচ্ছে কি তার গ্রুপ নাম্বার। এটা ছিল আমাদের 2 নাম্বার নিয়ম, তাই না? আচ্ছা এবার আমরা যদি 3 নাম্বার নিয়মে যাই, 3 নাম্বার নিয়ম কি বলছে? 3 নাম্বার নিয়ম হচ্ছে এমন যে একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তর যদি ডি এবং এস থাকে, অর্থাৎ এস এর আগে যদি ডি অরবিটাল অবস্থান করে, তবে শুধুমাত্র এস এবং ডি অরবিটালের যে মোট ইলেকট্রন সংখ্যা সেটাই হচ্ছে কি তার গ্রুপ নাম্বার। কিভাবে দেখো, আমরা যদি কপারের কথা চিন্তা করি, কপার কত 29, তাই না? দেখো 1s 2s 2p 3s 3p 4s এবং কত 3d, তাই না? তা দেখো 2 2, এটা 6, এটা হচ্ছে 2, এটা 6, কপার হচ্ছে 29, তাই না? তাহলে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 1। দেখো 6 6 12 3 6 18, একে 19, 19 আর 10 কত 29। ভালো করে খেয়াল করো, কপারের ইলেকট্রন বিন্যাস এটা। আমি 3 নাম্বার নিয়মে বলছি যে একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং s এর আগে যদি d অরবিটাল থাকে, অর্থাৎ d ও s অরবিটাল থাকে, তবে s ও d অরবিটালের যে মোট ইলেকট্রন সংখ্যা সেটাই হচ্ছে কি তার গ্রুপ নাম্বার। তার মানে দেখো সর্বশেষ কত নাম্বারে আছে, 4 নাম্বারে আছে, তাহলে সে কত 4 নং পর্যায়ে অবস্থান করছে। তার মানে কপার কত নাম্বার পর্যায়ে অবস্থান করছে, 4 নাম্বার পর্যায়ে। কত নাম্বার গ্রুপে দেখো, শুধুমাত্র 10 আর 1, তার মানে 10 প্লাস হচ্ছে 1 কত 11, তাহলে সে 11 নাম্বার গ্রুপে অবস্থান করছে। আমরা কিন্তু এর আগের নিয়মে শুধুমাত্র s এর আগে যদি p ছিল, অর্থাৎ s ও p যদি থাকতো, তবে তার সাথে এই যে উপরের সংখ্যাটার সাথে কিন্তু আমরা কি করতাম 10 যোগ করে দিতাম, তাই না? এখানে দেখো, এখানে কিন্তু এ হচ্ছে 3d মানে কি দ্বিতীয় তলায়, তাই না? আর এখানে s হচ্ছে কত 4s হচ্ছে কত চতুর্থ তলায়, তাও কিন্তু সর্বশেষ শক্তি স্তরে। শুধুমাত্র দেখো s এবং d অরবিটাল, আমরা কিন্তু এখানে একটা কনফিউশনে পড়ে যাই যে এখানে তো p দেখো 3টা আছে, 3s 3p 3d, আমরা তাহলে 3 এবং 4, তার মানে এই সবগুলোই যোগ করব, এমনটা না, শুধুমাত্র d ও s অরবিটাল। তাহলে d এ এখানে কয়টা আছে 10টা এবং s এ কয়টা আছে 1টা। এই d প্লাস s এর মোট ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে কি গ্রুপ নাম্বার। তাহলে d আছে কয়টা 10টা এবং s এ আছে কয়টা 1টা, তার মানে 11টা। তার মানে কপার হচ্ছে 11 নাম্বার গ্রুপের 4 নাম্বার পর্যায়ে এসে অবস্থান করছে। আচ্ছা এটা হচ্ছে আমি ইংলিশে লিখি, 4 নং পর্যায়ে এসে অবস্থান করছে। এটাই ছিল কিন্তু আমাদের নিয়ম, অর্থাৎ 3টা নিয়ম। আচ্ছা আমি যদি আরেকটা সমাধান করি, যেমন মনে করো এটা তো কপার করলাম, তাই না?
আচ্ছা, আমরা যদি মনে করো ভ্যানেডিয়াম করতেছি, ভ্যানেডিয়াম হচ্ছে কত 23, তাই না? তাহলে দেখো 1s2 1s 2s 2p 3s 3p 3d 4s, তাই না? দেখো 6 2 6, আচ্ছা এটা কত হচ্ছে 23, তাহলে 6 6 12 3 6 18 18, 3d হচ্ছে 3 এবং 4s কত 2। এই যে এটা হচ্ছে আমাদের ভ্যানেডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন আমি বলছিলাম দেখো সর্বশেষ শক্তি স্তরে কত কত আছে, ডি এবং এস আছে। আমরা 3 নাম্বার নিয়ম অনুযায়ী কি পাই, যে সর্বশেষে যদি এস এর আগে ডি অরবিটাল থাকে তবে এস এবং ডি এর মোট যে ইলেকট্রন সংখ্যা সেটাই হচ্ছে কি তার গ্রুপ নাম্বার। তার মানে দেখো এখানে ডি এবং এস এ কত আছে, ডি আছে হচ্ছে 3টা আর এস এ আছে হচ্ছে 2টা, তাহলে 3 আর 2 এ কত 5। তার মানে সে কত নাম্বার, অবশ্যই 5 নাম্বার গ্রুপে অবস্থান করছে। কত নাম্বার পর্যায়ে, সে 4 নং পর্যায়ে অবস্থান করছে। তার মানে 4 নং ভ্যানেডিয়াম হচ্ছে 4 নং পর্যায়ে 5 নাম্বার গ্রুপে অবস্থান করছে। তো এই ছিল আমাদের আসলে 3টা নিয়ম। আমরা কিন্তু আমি আরেকবার বলছি, এইখান থেকে আমরা অবশ্যই প্রশ্ন পাবো। তুমি তোমার টেস্ট পেপার খুলে দেখো, বিগত সালের প্রশ্নগুলো দেখো, একটা না একটা প্রশ্ন আসেই, প্রতিটা বোর্ডেই আসছে যে একটা মৌল দিয়ে দিবে, সে মৌলটা পর্যায় সারণী কত নাম্বার পর্যায়ে কত নাম্বার গ্রুপে অবস্থান করছে এটা আমাদেরকে নির্ণয় করতে বলে। এবং এটা নির্ণয় খুবই সহজে, আমরা কিন্তু মাত্র 3টা নিয়ম যদি মনে রাখতে পারি, 3টা নিয়ম কিন্তু বইয়ে দেওয়া থাকা সত্ত্বেও আমরা পড়লেও কিন্তু আসলে বুঝতে পারি না। আর যদি এখন পর্যন্ত বুঝতে না পারো অথবা সমস্যা মনে হয় বিভিন্ন প্রশ্ন সমাধান করার সময়, যে আপনি যেভাবে বললেন এভাবে আসলে সমাধান হচ্ছে না, অন্য নিয়মে বা ভুল সমাধান হচ্ছে, যদি বুঝতে না পেরে থাকো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবা। আমি তোমার রিপ্লাই যত দ্রুত সম্ভব তোমার রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আর নতুন আরেকটা সমাধান ক্লাসে তোমরা সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি এবং পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিতে হবে, কারণ আপডেট ক্লাসগুলো তোমার জন্য, তুমি যদি এসএসসি পরীক্ষার্থী এবং নবম এবং দশমের হয়ে থাকো, তো তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।